আজ 10ই ডিসেম্বর বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের দলের নাম কি ন্যাশনাল কনজারভেটিভ পার্টি? একটু হেসে হুমায়ুন বললেন, আমাকে ছাড়া সরকার গঠন হবে না। এখনো টাকা গুনছে যন্ত্র। হুমায়ুনের বাবরি নির্মাণে অনুদানের অঙ্ক ছাড়ালো 3 কোটি, জমা পড়েছে সোনা দানাও। দয়া চায় না, ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন, বঙ্কিমদা যেন হরিদা শ্যামদা, নাক্ষর দেওয়া উচিত আপনাদের। তীব্র আক্রমণ মমতা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বারবার বলে আসছেন, নতুন দল তৈরি আছে, সব বলবো 22 তারিখ। দল গঠনের কথা তিনি আগেই জানিয়েছিলেন, কিন্তু নামধাম কিছুই প্রকাশ করেননি। সোমবার এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, আপনার নতুন দলের নাম কি ন্যাশনাল কনজারভেটিভ পার্টি? তখন হুমায়ুন মুচকি হেসে বললেন, সব পরে বলবো, পরে জানতে পারবেন। হ্যাঁ বললেন না, নাও বললেন না, ফলে দলের নাম নিয়ে জল্পনা আরও বেড়ে গেল। তবে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে হুমায়ুনের আত্মবিশ্বাস লক্ষণীয়। তিনি দাবি করলেন, কোনো দলই 148-এর গণ্ডি পেরোতে পারবে না। তৃণমূল পারবে না, বিজেপিও পারবে না। আমি 135টি আসনে লড়ব এবং এত আসনে জিতব যে যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আসবেন তাকে আমার দলের বিধায়কদের সমর্থন নিতে হবে। হুমায়ুন আরও বলেন, আগামী 22শে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে অন্তত 1 লক্ষ মানুষের জমায়েত ঘটিয়ে তিনি নতুন দল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। অন ক্যামেরা বলছি, 22 তারিখ যে দল ঘোষণা করব সেদিন লক্ষাধিক লোকের সমাবেশ হবে, বললেন হুমায়ুন। এখন পর্যন্ত দলের নাম, প্রতীক, ইস্তাহার কিছুই প্রকাশ্যে আনেননি হুমায়ুন কবির। 22শে ডিসেম্বর পর্যন্ত রহস্য অক্ষত থাকছে। এখনো টাকা গুনছে যন্ত্র। হুমায়ুনের বাবরি নির্মাণের অনুদানের অঙ্ক ছাড়ালো 3 কোটি, জমা পড়েছে সোনা দানাও। গত শনিবার হুমায়ুন কবির নিজেই বাবরি মসজিদের শিলান্যাস করেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, মসজিদের পাশে স্কুল, মাদ্রাসা ও হাসপাতাল মিলিয়ে প্রায় 300 কোটি টাকার বিশাল প্রকল্প। শিলান্যাসের দিন থেকেই অনুদানের ঢল নামতে শুরু করেছে। মাত্র 3 দিনের মধ্যেই অনুদানের পরিমাণ ছুঁয়েছে প্রায় 3 কোটি টাকা। সর্বশেষের হিসেবে অনুযায়ী দান বাক্সগুলি থেকে নগদ এসেছে 57 লক্ষ টাকারও বেশি। এছাড়া ব্যাংক ট্রান্সফার, চেক ও অনলাইন দান মিলিয়ে মোট অনুদান এখন 2.5 কোটির গণ্ডি পেরিয়ে গেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই 11টি দান বাক্স এনে খোলা হয়েছে। শিলান্যাসস্থলে আরও একটি বড় দান বাক্স রাখা আছে, যেখানে এখনও প্রতিদিন নগদ টাকা পড়ছে। টাকা গোনার দায়িত্বে রয়েছেন 30 জন বিশিষ্ট ধর্মগুরু ও স্বেচ্ছাসেবক। মেশিনে টাকা গোনা হচ্ছে, প্রতিদিন সন্ধ্যায় বাক্স খোলা হচ্ছে, রাত অবধি চলছে গণনার কাজ। শুরুতে টাকা গোনার ছবি প্রকাশ্যে এনে সমর্থকদের উৎসাহিত করলেও নিরাপত্তার কারণে এখন গণনা কেন্দ্রের অবস্থান গোপন রাখা হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। অনুদানের এই গতি দেখে হুমায়ুনের দাবি, জনগণের ভালোবাসা ও বিশ্বাসী আমার কাছে সবচেয়ে বড় পুঁজি। 300 কোটির প্রকল্পও সম্পূর্ণ হবে জনতার টাকায়। যে কোনো সময় আমার ওপর হামলা হতে পারে, কিন্তু আল্লাহ আছেন, আমাকে মেরে ফেললেও মসজিদ নির্মাণ করেই ছাড়ব। এমন মন্তব্যের মধ্যেই হুমকি উপেক্ষা করে বেলডাঙ্গার মরা দিঘিতে মসজিদের শিলান্যাস করেন ভরতপুরের সাসপেন্ডেড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিরাপত্তার জন্য এখনও তিনি 8 জন বাউন্সার নিয়ে চলাফেরা করছেন, যারা সকলেই আসাউদ্দিন ওয়েসির হায়দ্রাবাদ থেকে এসেছেন বলে জানা গেছে। শিলান্যাসের পর থেকেই হুমায়ুনকে ঘিরে জল্পনা বিতর্ক, রাজনৈতিক উত্তাপ বেড়েছে। উঠেছে ওয়েসির দল মিমের সঙ্গে তার সম্ভাব্য জোটের প্রশ্ন, যদিও ওয়েসি সেই সম্ভাবনা অস্বীকার করেছেন। গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিলেন, একাধিকবার শোকজও পেয়েছিলেন, কিন্তু সাসপেন্ডেড হওয়ার পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় নামেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছু করতে পারবেন না, অথবা কাউকে দিয়ে আমার ক্ষতি করিয়ে দিতে পারেন। এরপর থেকেই তিনি দাবি করছেন, ফোনে নিয়মিত হুমকি পাচ্ছেন। এই হুমকির মধ্যেই 6 তারিখ তার মসজিদের শিলান্যাসও সম্পন্ন হয়েছে। তিনি অভিযোগ করেন, মসজিদ নির্মাণ ঠেকাতে বাইরের রাজ্য থেকেও হুমকি আসছে। এই পরিস্থিতিতে তিনি নিরাপত্তার জন্য হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার বক্তব্য, কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিতেই লোক পাঠিয়েছিল, কিন্তু আমি বলেছি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিরাপত্তা নেব। যদিও বর্তমানে তিনি যে 8 জন বাউন্সার নিয়ে ঘুরছেন তাদের হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে বলে জানান তিনি। নন্দীগ্রাম আর ভবানীপুরে জোরদার প্রার্থী দেব, 1 ইঞ্চি জমি ছাড়ব না, বললেন হুমায়ুন। হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হয়েও মসজিদ বিতর্কে নিজের অবস্থান বদলাননি। কলকাতা হাইকোর্টের রায়ের পর নির্ধারিত দিনেই মুর্শিদাবাদের মসজিদের শিলান্যাস করেন তিনি, যেখানে রেকর্ড ভিড় দেখা যায়। এই আবহেই হুমায়ুন জানান, নিজের দল বানিয়ে 2026 বিধানসভা নির্বাচনে অন্তত 135টি আসনে লড়বেন এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পণ করেন। তার বক্তব্য, তৃণমূলই নয়, বিজেপির বিরুদ্ধেও তিনি লড়াই চালাবেন। ভবানীপুর ও নন্দীগ্রামে জোরদার প্রার্থী দেবেন বলেও ঘোষণা করেন তিনি। দাবি করেন, তার দল বাংলার রাজনীতির বড় ফ্যাক্টর হবে এবং তৃণমূল বা বিজেপি কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে হলে তাদের প্রয়োজন হবে। আসাউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে তার সম্ভাব্য জোট নিয়েও জল্পনা চলছে। এদিকে মসজিদ নির্মাণের জন্য 11টি দান বাক্স দ্রুত
দয়া চায় না। ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা। কোচবিহারে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তা সবকটি প্রকল্পের টাকা আটকে রাখার জন্য কেন্দ্রকে দায়ী করেন তিনি। মমতার অভিযোগ, কেন্দ্র শর্ত চাপিয়ে টাকা দিতে চায় না। বিশেষ করে লেবার বাজেটের কোয়ার্টারলি হিসেব ও ট্রেনিং এর শর্ত তিনি কোনোভাবেই মানবেন না। মঞ্চ থেকে কেন্দ্রের চিঠি ও অর্ডারের কপি ছিঁড়ে ফেলেন তিনি। বলেন, তোমাদের ভিক্ষা আমরা চাই না, 100 দিনের কাজ বাংলাই করবে। মুখ্যমন্ত্রী জানান, ডিসেম্বরে টাকা দিলেও মার্চে অর্থবর্ষ শেষ হয়ে যাবে, তাই 2 মাসে কাজ করা অসম্ভব। তিনি অভিযোগ করেন, 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনা বন্ধ, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ। 7টি জেলার ভোট কেন্দ্র নেয়, কিন্তু কাজ করে বাংলা। পাশাপাশি রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি হুঙ্কার দেন, বাংলা কোনোদিনও মাথা নত করেনি, করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন, বঙ্কিমদা যেন হরিদা শ্যামদা, নাক্ষর দেওয়া উচিত আপনাদের। তীব্র আক্রমণ মমতার। কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মোদী, বঙ্কিমদা ও এক কেন্দ্রীয় মন্ত্রী বঙ্কিম দাস বলায় ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, জাতীয় গানের রচয়িতাকে এইটুকু সম্মান দিলেন না, আপনাদের মাথা নিচু করে নাক্ষর দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, বিজেপি দেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা আন্দোলনের অপমান করছে। রাজা রামমোহন রায়কে ইংরেজের দালাল, ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলা ও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে বলেন, নির্বাচনের সময় সংখ্যালঘু রাজবংশীদের কথা বলেন, বাকি সময় নামবাদ গুলি করো। স্বাধীনতা আন্দোলনে বাংলার 90 জন শহীদ হয়েছিল, আপনারা কোথায় ছিলেন? বিজেপির পাল্টা যুক্তি, দাদা দিদি বলা বাংলার সংস্কৃতি, তবুও বিতর্ক থামছে না। সংসদের বাইরে তৃণমূল বঙ্কিমচন্দ্রের অপমানের মৌন প্রতিবাদ দেখিয়েছে। আমি শুধু তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, সংখ্যালঘুদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু। সংখ্যালঘু ভোট নিয়ে নিজের অবস্থান আরও একবার পরিষ্কার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, মুসলিম ভোট তিনি চান না, একথা তিনি কখনো বলেননি, বরং বাস্তবতা হলো তিনি সেই ভোট পান না। তার দাবি, তৃণমূল আশ্রিত মুসলিম দুষ্কৃতীদের বিরুদ্ধে কথা বলেছিলেন, কিন্তু সব মুসলিমদের বিরুদ্ধে কখনো তিনি কিছু বলেননি। সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, বিজেপি শাসিত রাজ্য সব ধর্মের মানুষ শান্তিতে আছে, সবাই নিজের ধর্ম পালন করছে। দুষ্কৃতিই হয়, এদের কোনো জাত বা ধর্ম নেই। ভারতীয় মুসলিমদের সঙ্গে বিজেপির লড়াই কোনোদিনও ছিল না, আজও নেই। তিনি আরও জানান, 2019, 2021 ও 2024-এর 3টি বড় নির্বাচনে বিজেপি এক অংশেরও কম মুসলিম ভোট পেয়েছে। তাই বলেন, মুসলিমদের ভোট চাই না নয়, বরং পাই না। মাসখানেক আগেও শ্রীরামপুরে একই বক্তব্য রেখেছিলেন তিনি, যার পর তৃণমূলের কুণাল ঘোষ একে ব্যাকগিয়ার বলে কটাক্ষ করেছিলেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের নতুন বঙ্গ সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য থেকেই বিজেপির সুর পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। দায়িত্ব নেওয়ার দিন শ্রমিক জানান, সংখ্যালঘুদের বুঝতে হবে বিজেপির লড়াই তাদের বিরুদ্ধে নয়। তিনি বলেন, দুর্গাপুজোর বিসর্জন ও মহরমের মিছিল একই রাস্তায় শান্তিপূর্ণভাবে হওয়া উচিত, কোনো দাঙ্গা বা বিভাজন নয়। সাম্প্রতিক পরিস্থিতিতে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ বিতর্কে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। শুভেন্দুর মন্তব্যের পর হুমায়ুন বলেন, বিজেপি এখন বুঝেছে বাংলায় 37% সংখ্যালঘু জনগোষ্ঠীর কিছু অংশের ভোট না পেলে ক্ষমতায় ফেরা সম্ভব নয়। তার মতে এই বোধই এখন দলের অবস্থান বদল আনছে। অসুস্থ নচিকেতা, গায়ককে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ গায়ক নচিকেতা চক্রবর্তী শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কোচবিহার সফর শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খবর নেন। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নচিকেতা। টানা গানের অনুষ্ঠানের চাপের ফলে তিনি বেশ কিছুদিন ধরে ধকল সামলাচ্ছিলেন। ওই রাতেই বুকে তীব্র ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষায় জানা যায় তার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে এবং বুকে 2টি স্টেন বসাতে হয়। অতীতে নচিকেতা নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবে হৃদযন্ত্রে এর আগে কোনো জটিলতা ছিল না। হঠাৎ ব্যথার পর ব্লক ধরা পড়ায় আপাতত তিনি চিকিৎসাধীন এবং তার একাধিক শো বাতিল করা হয়েছে। কয়েকদিন আগেই পুজোর এক উদ্বোধনে নচিকেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়েছিল, যেখানে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা। এবার গায়ক হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি নিজে উপস্থিত হয়ে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, হুলস্থুল কাণ্ড হিঙ্গলগঞ্জে, তদন্ত শুরু। ভারতীয় নাগরিক বিমল দাসের পরিবারে 5 ছেলে ও একটা মেয়ে আসল সন্তান, কিন্তু হঠাৎই দেখা যায় তাদের পরিবারে আরও এক বাংলাদেশি ছেলে যুক্ত হয়ে গিয়েছে। সুকুমার দাস নামে এক ব্যক্তি, যার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না বিমল দাসের সন্তানরা। 2002 সালের ভোটার লিস্টে সুকুমারের নাম থাকলেও সেখানে তার বাবা মায়ের বা পরিবারের অন্য কারো নাম নেই। ঘটনাটি হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতের কদমতলা এলাকার।
বিমল দাস বহু বছর আগেই মারা গিয়েছেন। তার ছেলেরা সবসময় ভেবেছিলেন পরিবারের 6 ভাই বোন ছাড়া আর কেউ নেই, কিন্তু এসআইআর শুরু হতেই তারা জানতে পারেন সুকুমার দাস নামে একজন ব্যক্তি বিমল দাসকে বাবা দেখিয়ে প্রথমে নিজে ভোটার হয়েছেন, তারপর নিজের পরিচয় ব্যবহার করে বাংলাদেশি স্ত্রীকেও ভোটার বানিয়েছেন। সেই সঙ্গে তাদের নথিপত্র দেখিয়ে নিজের ছেলেকেও ভারতের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। শুধু ভোটার কার্ড নয়, ভারতীয় নথিপত্র থেকে শুরু করে সরকারি সুবিধা সবই ভোগ করে চলেছে ওই পরিবার। বিষয়টি জানতে পেরে বিমল দাসের ছেলে স্বপন দাস বলেন, আমরা এতদিন কিছুই জানতাম না, এখন জানতে পেরেছি বাবার নথি ব্যবহার করে সুকুমার দাস ভোটার কার্ড বানিয়েছে। আমরা চাই তার ভোটার কার্ড বাতিল হোক। অভিযোগকারীরা প্রশ্ন করলে সুকুমার দাস দাবি করেন তার বাবার নামও বিমল দাস, তবে তিনি সেই বিমল দাসই কিনা প্রশ্নের মুখে পড়তেই ঘরে পালিয়ে যান। একইভাবে তার ছেলেও কোনো উত্তর না দিয়ে ভিতরে আশ্রয় নেন। জেল থেকে ফোন করে হুমকি দিচ্ছেন শাহজাহান। সন্দেশখালীতে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ মণ্ডল পরিবারের অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে এখনো দাপট দেখাচ্ছেন সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুগামীরা। তাদের দাবি 2024 সালে এলাকার এক ব্যক্তির মোবাইলে ফোন করে জেল থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শাহজাহান। সেই কথোপকথনে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সন্দেশখালীর সরবেরিয়া মোড়ে শাহজাহান যে বাজার তৈরি করেছেন সেই জমিকে নিজের বলে দাবি করেন মণ্ডল পরিবারের সদস্যরা। জমি ফেরতের দাবিতে তারা সরকারি দপ্তর থেকে শুরু করে সিবিআই পর্যন্ত আবেদন জানিয়েছিলেন। অভিযোগ, আবেদন করা মাত্রই মণ্ডল পরিবারকে মারধর, ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া শুরু হয়। পরে আদালতে রায় দেয় বাজারটি যেই জায়গায় তৈরি সেটি মণ্ডল পরিবারেরই সম্পত্তি। তারপরও আদালতের নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন তারা। পরিবারের দাবি, জেলবন্দি অবস্থাতেই শাহজাহানের অনুগামী মুসলিম শেখ নির্দেশ দিচ্ছিলেন এবং মুসলিম আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু হয়েছে এবং তা এখনও চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, 2রা আগস্ট শাহজাহান মার্কেটে এক কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং মণ্ডল পরিবারের মধ্যে উত্তেজনা ছড়ায়। ঘটনার পর নেজার থানায় আবার অভিযোগ দায়ের করেন মণ্ডল পরিবার। নির্মল মণ্ডলের দাবি, তারপর থেকেই মুসলিম ও তার অনুগামীরা তাদের লক্ষ্য করে একের পর এক হুমকি দিচ্ছেন। সরবেরিয়া এলাকায় আগুন লাগিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছে। যে কোনো সময় হামলার আশঙ্কায় পরিবারটি চরম আতঙ্কে আছে এবং প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছে। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মুসলিম। তার বক্তব্য, আমার সঙ্গে শেখ শাহজাহানের কোনো যোগাযোগ নেই, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে বদনাম করা হচ্ছে। গত 2 বছর ধরে মণ্ডল পরিবারের কোনো সদস্যর সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি। তিনি দাবি করেছেন সরবেরিয়া মোড় ও শাহজাহান মার্কেট 2 জায়গাতেই সিসি ক্যামেরা রয়েছে, তা প্রয়োজন হলে ফুটেজ খতিয়ে দেখা হোক। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।